নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পূর্ব ঘোষিত মতন আজ জেলাভিত্তিক সমীক্ষা নিয়ে এসেছি আপনাদের সামনে। তার আগে বলে রাখি, এর পূর্বেও অনেকগুলো জেলা নিয়ে আপনাদের সামনে সমীক্ষা তুলে ধরেছি। তো যে যেখান থেকেই দেখেন কেমন লাগলো, এবং আপনারা যদি এই বিধানসভার অন্তর্গত বসবাস করে থাকেন, সেখান থেকে যদি ভিডিও দেখে থাকেন, তো আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের মতে যেরকম সঠিক বললাম কি ভালো বললাম, আপনারা লোকাল মানুষ, আপনারা বলতে পারবেন কতটা ঠিক বললাম না ভুল বললাম। আর এটাও আমরা বলছি তার সাথে যে আমাদের সমীক্ষা পুরো 100% মিলে যাবে, আমরা সে কথাও বলছি না। তবে একটা কথা বলতে পারি, হয়তো একটা দুটো সিট এদিক ওদিক হতে পারে, কিন্তু এই সমীক্ষা মিলতে বাধ্য। কারণ আমরা বহু পরিশ্রম করে আপনাদের সামনে এই সমীক্ষা তুলে ধরছি। সে পরিশ্রমের কথা বলতে গেলে দিনরাত এক হয়ে যাবে, সে ভীষণ কষ্টের ব্যাপার। যাই হোক, যেহেতু এই কাজটিকে ভালোবেসে নেমেছি, অতএব আপনারা মর্যাদা দিয়ে আশা করি পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে, এই পলিটিক্স টপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, এইটুকু আবেদন আপনাদের কাছে রাখছি। যাই হোক, আজকের পশ্চিম বর্ধমান জেলা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই পশ্চিম বর্ধমানের প্রথম যে আসনটি সেটা হলো পাণ্ডবেশ্বরে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং 2026 সালেও তৃণমূল কংগ্রেসই সেখান থেকে বিজয়ী হবেন। আমাদের সমীক্ষায় এমনটাই উঠে এসছে। দ্বিতীয় আসন দুর্গাপুর পূর্বতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং 2026-এও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এখান থেকে। দুর্গাপুর পশ্চিম 2021 সালে এখানে বিজেপি জয়ী হয়েছিলেন, এবারও তারা তাদের আসনটি ধরে রাখবে। 2026-এও বিজেপি এখান থেকে জয়ী হবেন। রানীগঞ্জ আসনটি 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই এখান থেকে জিতবেন। আমাদের সমীক্ষায় এমনটাই উঠে এসছে। জামুরিয়া 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এ তৃণমূল কংগ্রেসই জিতবে এখান থেকে। আসানসোল দক্ষিণ, এই আসনটি বহু চর্চিত আসন। গতবার এখান থেকে অগ্নিমিত্রা পল জিতেছিলেন, কিন্তু এবারে তিনি আর জিততে পারবেন না। আমাদের সমীক্ষায় এমনটাই উঠে এসছে, তিনি এখান থেকে হারতে চলেছেন। অতএব 2021 সালে আসানসোল দক্ষিণ বিজেপি জিতেছিল, এবার 2026 সালে এখানে পালা পরিবর্তন হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস জিতবে। আসানসোল উত্তর 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। কুলটি, এই আরেকটি আসন যেখানে সামান্য কিছু ভোটে এখান থেকে 2021 সালে বিজেপি জয়ী হয়েছিলেন, কিন্তু 2026 সালে এখান থেকে তৃণমূল কংগ্রেস এই আসনটি জিতবে। বারাবণী 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026 সালেও তৃণমূল কংগ্রেস জিতবে। এই পশ্চিম বর্ধমান জেলাতে 9টি আসন। 2021 সালে বিজেপি এখান থেকে 3টি জিতেছিল, তৃণমূল কংগ্রেস 6টি। কিন্তু এইবারে তার উল্টোটা, পুরোটাই উল্টো হচ্ছে। 2026 সালে বিজেপি এখান থেকে মাত্র 1টি আসন জিততে পারে এবং তৃণমূল কংগ্রেস 8টি আসন জিতবে। আমাদের সমীক্ষায় এরকমই উঠে এসছে। হয়তো অনেকে অনেক রকম কথা বলবেন, চটিচাটা বলবেন, যে যা পারেন বলতে পারেন, কিন্তু 4 তারিখে আপনাদের সামনে আবার দেখা হবে, বা ভোট হয়ে গেলে পরে যদি পারমিশন থাকে তাহলেও হয়তো আমরা বুথ ফেরত সমীক্ষা নিয়ে আসতে পারি, এরকমই আমাদের প্রচেষ্টা চলছে। যাই হোক, এই গেল পশ্চিম বর্ধমান। এর সাথে আর একটি জেলার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ঝাড়গ্রামে 4টি বিধানসভা, যা 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। তো এই ঝাড়গ্রামে কি হতে চলেছে? ঝাড়গ্রামেও 4টিতেই তৃণমূল কংগ্রেস জিতবে। এই কথাটি আজ হয়তো আপনারা আমাদের মুখ থেকে শুনছেন, কিন্তু আগামী দিনে মিলিয়ে নেবেন। 2026-এর যে রেজাল্টটা হতে যাচ্ছে তাতে ঝাড়গ্রামে বিরোধী শূন্য, এখানে 4টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে। এই তো গেল দুটো জেলার সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। কারো কাছে হয়তো ভালো লাগবে, কারো মুখে হাসি ফুটবে, কারো কাছে খারাপ লাগবে। কেউ হয়তো বলবেন আমরা পয়সা খেয়ে করছি। আমাদের মতন ছোট ইউটিউবারদের কোনো দলই পৌঁছে না, বা আমাদেরকে কোনো অর্থও সাহায্য করে না। একদিন এই ইউটিউব করতে এসেছিলাম শখে, তারপরে এমনই হয়ে গেছি যে নেশায় পরিণত হয়ে গেছে, এবং আপনাদের তার সাথে ভালোবাসা। এর সাথে আপনাদের কয়েকটি আজকে রাজনৈতিকমূলক কথা বলবো।
যে এই হেন পরিস্থিতি কেন? আজকে 15 বছরের একটা সরকারের অ্যান্টি গভর্নমেন্টস তৈরি হয়, তা সত্ত্বেও কেন এই যে পরিবর্তন চাইছে এরা, বিজেপি যে পরিবর্তন চাইছে, কেন পরিবর্তন হবে না? পরিবর্তন না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো কিন্তু বিজেপির দিল্লি নেতৃত্ব বলুন বা পশ্চিমবাংলার বিজেপি নেতৃত্বরা একবারও ভেবে দেখেন না। কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিও বার্তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটু ভেবে দেখুন তো কথাগুলো ভুল বলছি কি ঠিক বলছি। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে রাজ্যের বহুত কিছু পরিবর্তন করেছে উন্নয়নের মারফত, এটা অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে পারবেন কখন? যখন আপনি দেখছেন আপনি বিজেপি করেন, তখনই আপনি অস্বীকার করতে পারবেন, কারণ আপনি আপনার বিপক্ষ দলের সুনাম গাইবেন না। তাই এবার অঘটনও অনেক কিছু ঘটেছে, আরজিকর কাণ্ড ঘটেছে বা 2-4টে আরও ঘটনা ঘটেছে, কিন্তু বাম আমলের মতন একের পর এক নানুর গণহত্যা, নেতাই কাণ্ড, সিঙ্গুর, নন্দীগ্রাম, বিজন সেতু, বহু ঘটনা আছে যা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল বা বিশ্ব দরবারে খবর চলে গেছিল যে পশ্চিমবাংলায় এরকম হিংসাত্মক ঘটনা ঘটছে। রাজনৈতিক মহলে রাজনৈতিক হিংসাত্মক এতটা হচ্ছে, কিন্তু যেখানেই এই যে আজকের বাংলার বুকে কিছু অঘটন ঘটেছে, সেটা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার থেকে নয়, এটা বুঝতে হবে। দুষ্কৃতী হামলা অনেক জায়গায় হয়, তা যদি বলেন তাহলে বিজেপি গভর্নমেন্ট দিল্লিতে থাকাকালীন, তাদের এতগুলো রাজ্য থাকাকালীনও জঙ্গি হামলা বলুন, অঘটন বলুন, রেল দুর্ঘটনা বলুন, ধর্ষণকাণ্ড বলুন, লুটমার বলুন, বা দেশ থেকে টাকা মেরে বিদেশে চলে যাওয়া অগণিত রয়েছে, যা বাংলাকে ছাপিয়ে গেছে। এটা আপনি বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবেন না, আপনি একজন বাংলার জনগণ হয়ে অস্বীকার করতে পারবেন না। তা সত্ত্বেও যাই হোক, 15 বছর হয়ে গেলে বলে না, কথায় আছে যে নতুন সংসার যখন শুরু হয় তখন তার প্রেম ভালোবাসা অন্যরকম থাকে, পুরনো হয়ে গেলে একটু গন্ধ বেরোয়, এরকমই ব্যাপার। ঠিক একটা সরকার 15 বছর হয়ে গেলেও তখন তার অনেক ভুল ত্রুটি তুলে ধরে, বা পুরনো হয়ে গেলে তার প্রতি তার আবেগটা কমে আসে, তার জন্য একটা অ্যান্টি গভর্নমেন্টস তৈরি হয়, এটা সঠিক কথা। ঠিক তার সাথে সাথে পালা পরিবর্তন হওয়ার একটা সুযোগ আসে, ঠিক। কিন্তু এখানে কেন হবে না, তার একটা কারণ আছে। তার কারণ এতগুলো বললাম, পূর্বে আরও কিছু কারণ আছে। মেইন কারণ হচ্ছে, দেখুন, বিজেপি সেরকম সংগঠন করে তুলতে পারেনি। এবার বলবেন 2019 সালে দিলীপ ঘোষ নাম ফাটায়, আমার আমলে 18টা এমপি এসেছিল, এর মধ্যেও কিন্তু ভুল তথ্য আছে, ওটা দিলীপ ঘোষের বাহাদুরি নয়। তার পূর্বে সিপিএমকে যে 34 বছরের বামফ্রন্ট সরকার, সেই বড় পাহাড়টাকে এই তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছিল। তো সিপিএমের একটা ক্ষোভ ছিল যে এটা পার্লামেন্ট ভোট, এই পার্লামেন্ট ভোটে আমাদের কিছু নেই, বা আমরা সেরকম গ্রহণযোগ্যতা নেই যে আমাদের এমপি দেবে এখান থেকে। তৃণমূল কংগ্রেসের যা এখানে ক্রেজ আছে, তাতে তৃণমূল কংগ্রেস 42টায় হয়তো 41টাই পেয়ে যাবে। তাহলে কি করার দরকার? তাহলে আমাদের যত বামফ্রন্টের কর্মী আছে, নেতারা কি করলো, তাদেরকে ডাইভার্ট করে দিল যে তোমরা বদলা নেওয়ার একটা সুযোগ, এই সুযোগে তোমরা বিজেপিকে ভোট দাও। এটা আমার কথা নয়, আপনারা অনেক সংবাদ মাধ্যমে দেখেছেন, এবং রাস্তায় দাঁড়িয়ে অনেক তৃণমূল এই সিপিএম নেত্রী, সিপিএম নেতা, এবং তারা ডোর টু ডোর গোপন মিটিং করে সিপিএম কর্মীদের ডাইভার্ট করেছে। তখন তারা এটা বুঝতে পারেনি যে আজকে সিপিএম কর্মীকে আমরা হাতে ধরে বিজেপিতে পাঠিয়ে দিচ্ছি, এই কর্মীরা কিন্তু আর ফেরত আসবে না, এটা তারা বুঝতে পারেনি। তাদের এটা হচ্ছে ঐতিহাসিক ভুল। সিপিএম তো শুরুর থেকেই ঐতিহাসিক ভুল করতে করতে এসছে, এটা হচ্ছে তাদের আর এক ঐতিহাসিক ভুল, যার জন্য আজকের সিপিএমের অবস্থা শূন্য, এটা আপনাদের বুঝতে হবে। এইবার এই তো গেল সিপিএমের সেই যারা সন্ত্রাস, যারা হামলা, যারা বিরোধী, তৃণমূল বিরোধী ছিল, তারাই গিয়ে কিন্তু আজকে ভিড় করেছে এই বিজেপিতে। তো সেই মুখগুলো জলজল করছে মানুষের কাছে, সিপিএমের। দ্বিতীয়ত আর একটা ব্যাপার আছে, যারা আজকের পশ্চিমবাংলার বিরোধী দলে রয়েছে বিজেপি, সেই বিজেপির নেতা কারা, মুখ্য নেতা কারা, সেই শুভেন্দু অধিকারী, সে প্রোডাক্টটা কিন্তু তৃণমূলের। এরকম শুধু শুভেন্দু অধিকারী নয়, এরকম যদি নিশীথ প্রামাণিক বলতে থাকি, এরকম একে একে যদি বলতে থাকি, অর্জুন সিংয়ের কথা বলতে থাকি, তো বহু নেতা বেরোয় যাবে। তার মানে দেখাচ্ছে কি বলুন তো, যে পুরো বিজেপিটাকে চালাচ্ছে সেই তৃণমূলের প্রোডাক্টগুলো। কিন্তু যখন
এইখান থেকে বামেদের ধাক্কা দিয়ে তৃণমূলের সরকার গঠন হয়, তখন কিন্তু ওই বামের নেতা কর্মীদেরকে নিয়ে কিন্তু তৃণমূল সরকার করেনি। পরে হয়তো তারা দলছুট করে যখন তৃণমূলের ক্ষমতা এসছে, ক্ষমতা দেখে ক্ষমতার লোভে এই দলে এসে ভিড় করেছে, এটা ঠিকই। কিন্তু পরিবর্তনের টাইমে কিন্তু অরিজিনাল কংগ্রেস এবং তৃণমূলের নেতারা মিলেই যে দলটা গঠন করেছিল তৃণমূল কংগ্রেস, তারাই কিন্তু পরিবর্তনটা এনেছে। তফাৎটা এখানে, এই একটা তফাৎ গেল। দ্বিতীয়ত কথা হলো যে যাদেরকে প্রার্থী করেছে বিজেপি, বিশেষ করে 294টার মধ্যে আপনি বলতে পারেন 250টা, তবু আমি কম করে বলছি মিনিমাম 200টা প্রার্থী যাদের মানুষ চেনে না, তাদের বাড়িঘর কোথায়, তারা কোথায় বসবাস করে, তারা কোথায় থাকে এবং তাদের কর্মকাণ্ড এবং তারা দৈনন্দিন রাজনীতির সাথে যুক্ত আছে কিনা, এইগুলো কিন্তু মানুষ দেখছে। তাদের কোনো খোঁজখবর নেই, গোটা 5 বছরে কোনো মানুষের সাথে জনসংযোগ নেই, কোনো সংগঠন নেই। হঠাৎ করে তাদেরকে প্রার্থী করে সমাজে ছেড়ে দিয়েছে, যাও তুমি ভোটে লড়ো। আরে ভাই, ওই মানুষটাকে কেউ চেনে না। ওই মানুষটার স্বভাব, আলাপ চারিতা, ব্যবহার, জনসংযোগ, সংগঠন কিছুই নেই। ভোটের আগে আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গাতে প্রার্থী নিয়ে বিজেপির ভিতরে কতটা ক্ষোভ, সেখানে গালাগালি থেকে শুরু করে কি দেয়নি। এমনকি সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির সামনে বলছে টাকা খেয়ে জালি মালদের টিকিট দিচ্ছেন, টিকিট বিক্রি করছেন কোটি কোটি টাকায়, এইভাবে পরিবর্তন হবে না। কিন্তু যে মানুষগুলো 20 বছর ধরে দলটা করে এসছে, তাদের কোনো দলে জায়গা নেই। এবং বহু পুরনো যেসব নেতাদের মুখ যারা লড়াই করেছে, আজকে তাদের কিন্তু বিজেপিতে দেখা যাচ্ছে না। তারা না প্রচারে, না সংগঠনে, না প্রার্থীতে। তাহলে বিজেপি পরিবর্তনের আশাটা কি করে করে? এবং যে কজন ছটফট করে লাফাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরা কি করেছে, এদের গোষ্ঠীদ্বন্দ্বটা দেখুন। এরা একে অপরের ভিতরের যে প্রতিদ্বন্দ্বিতা, সেইটা করেই কুল পাচ্ছে না, তো শাসক দলের কি বিরোধিতা করবে? দিলীপ ঘোষ একরকম বয়ান দিচ্ছে, রাজ্য সভাপতি একরকম বয়ান দিচ্ছে, এবং আমাদের যে বিরোধী দলনেতা তিনি একরকম বয়ান দিচ্ছে। তিনি হিন্দু পাড়ায় গিয়ে বলছে মোল্লা হইতে সাবধান, মোল্লাদের অতএব হিন্দুকে এক হতে হবে। এদিকে রাজ্য সভাপতি বলছে আমরা সবার ভোট চাই, হিন্দু মুসলমান বিভাজনের পার্টি আমরা নয়, আমরা মুসলমানের ভোটও চাই, হিন্দুর ভোটও চাই। তো এরকম এক একটা নেতা এক এক রকম কথা বলছে, এবং এক নেতা অপর নেতার বাইটকে বিরোধিতা করছে। তাহলে ভাবুন বিজেপি অবস্থাটা কি। দিলীপ ঘোষ ক্যান্ডিডেট হয়েছে, দিলীপ ঘোষের বউ আজকের অন্য যে প্রার্থী হয়েছে এক এক জায়গায়, তাদের নিয়ে আঙুল তুলছে। এগুলো কি অস্বীকার করতে পারবেন আপনারা? করতে পারবেন না। দ্বিতীয়ত কথা, পরিবারতন্ত্র। শুভেন্দুর ভাই শুভেন্দু প্রার্থী, এরকম দেখুন আপনি অনেক নেতারই বংশ পরম্পরা চলে আসছে। তাহলে কোন দিক থেকে এগিয়ে তৃণমূলের থেকে বিজেপি? মহিলা ক্যান্ডিডেট সংখ্যা তৃণমূলে বেশি, তাহলে বুঝতে হবে। এবং দ্বিতীয়ত কথা, পরিসংখ্যান কি বলে? মুখে এখানে বললে হবে না চোর ডাকাত চাকরি চোর অমুক তমুক ধর্ষণের সরকার, যে যাই বলুন না কেন, পরিসংখ্যান কিন্তু বিজেপি শাসিত রাজ্যকে অনেক পিছনে ফেলে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদি বলেন কেন, এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় কি দেখছেন? আজকের দিনেও বিহারে একটা গ্রামে 13 জনের নামে নোটিশ এসছে যে ভোটের আগে যে 10,000 টাকা নিয়েছ সেটা ফেরত দিতে হবে। এরকম যদি বলি, আপনারাই হয়তো বলবেন এই লোকটা চটি চাটা। কিন্তু ভাবুন, আপনারা যারা যেসব কর্মীরা লাফাচ্ছেন, ছটফট করছেন, ভাবছেন বিজেপি চলে এসছে, সরকার গড়ে ফেলেছে, আচ্ছা কি দেখে আপনাদের পরিবর্তন করবে? পরিবর্তনটা শুধু এই যে আপনি হিন্দুর রক্ষাকর্তা, তাই হিন্দুরা এক হয়ে আপনাদেরকে দেবে? আরে হিন্দু যে আপনারা কি করে হবে? যে লোকটা সন্ধ্যাবেলা হলে মদের ঢাকনা খুলে ঘোর চোখে না ভুলভাল বকে, শুধু জেহাদি জেহাদি করে বেড়ায়, মোল্লার বাচ্চা বলে কথা বলে, শুভেন্দুর ডান হাত, প্রলয় পাল, এই ধরনের কর্মী বা নেতার দ্বারা
এই জেহাদি জেহাদি শুধু হিন্দু এক হও বললে হবে, তার সাথে উন্নয়নটাও দরকার আছে। আপনারাই তো বলেন ভাতা দিয়ে কি হবে, চাকরিরও দরকার আছে, একদম সঠিক। তাহলে কেন্দ্র সরকারের যত শূন্য পদ রয়েছে সেইগুলোতে কেন আজও সেই শূন্যপদ অবস্থায় পড়ে আছে? সেখানে কেন রিক্রুটমেন্ট হচ্ছে না? কেন্দ্র সরকারের যারা 2 কোটি চাকরি দেবে বলেছিলেন তারা কেন দিচ্ছে না? এখানে রাজ্যের দিকে আঙুল তুলছেন যে আমরা সরকার গড়লেই 7 দিনের মধ্যে পে কমিশন চালু করে দেব, চাকরির বন্যা বইয়ে দেব। বিশ্বাসযোগ্যতাটা কোথায়? এখানে বলছেন ভাতার বিরোধিতা করছেন, আবার আপনারাই একই মুখে বলছেন আমরা আসলে আপনাদের ঘোষিত এবারে ইলেকশন এজেন্ডার মধ্যে রয়েছে মহিলাদের 3000 টাকার লক্ষ্মী ভাণ্ডার দেবেন। ভালো কথা তো, এটা কি বিশ্বাসযোগ্য? আগে ভাবুন। আর যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে যেখানে কথা দিয়েছিলেন ঠিক এই একই পদ্ধতিতে, সেখানে কেন দিচ্ছেন না? ত্রিপুরাতেও তো চাকরির বন্যা বইবে বলেছিলেন। 10,026 জনকে আপনাদের যে বাম ফান্ড বের করে দিয়েছিল, চাকরির থেকে বরখাস্ত করেছিলেন, সেই আন্দোলনের মারফতেই তো আপনারা ক্ষমতায় এসেছেন ত্রিপুরাতে। 10,026 জনের মধ্যে 26টা লোকের চাকরি দিয়েছেন। আরে যারা কিছু বোঝে না, জাতপাতের অন্ধ, ধর্মের রাজনীতিতে অন্ধ হয়ে অন্ধভক্ত হয়ে রয়েছে, তাদেরকে বুঝাতে পারবেন, কিন্তু সবাই তো তা নয়। এটা বুঝতে হবে। তাই বিজেপিকে এইগুলো যদি আগে সঠিক না করে তাহলে বাংলার বুকে কোনোদিনই ক্ষমতায় আসা সম্ভব না। এবং যেসব বাঙালিরা, পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে প্রাণ হারিয়েছে, মার খেয়ে, ব্যবসার পুঁজি পাটা সব হারিয়ে বাড়ি ফিরেছে কেউ, আর কারো মরদেহ বাড়ি ফিরেছে, সেখানে আপনারা শোকবার্তাও জানাননি বা আপনার সেই সব পরিবারের পাশে আপনারা দাঁড়াননি। যাদের বাঙালি বলে বাংলাদেশি ভেবে জেল ভর্তি করে রেখে দিয়েছেন, সেখানে এই তৃণমূল সরকার গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসছে, এমনকি বিজেপির বুথ সভাপতিকে আপনারা তাদের পাশে দাঁড়াননি। এরকম বহু রয়েছে। মাহাতো পরিবার, আপনাদের পুরুলিয়ায় মাহাতোই হচ্ছে গিয়ে এমপি। সেই মাহাতো পরিবারের ছেলেটা যখন বাঙালি হওয়ার কারণে সে মার খেয়ে মারা যায়, যখন তার মরদেহটা বাড়িতে আসে, আপনাদের এমপি দেখতে অবধি যায়নি। এগুলো তো বাংলার মানুষ দেখেছে। এগুলো বুঝতে হবে। আপনারা মানুষের পাশে 5 বছরের মধ্যে 50 দিনও থাকবেন না, আর 5 বছরের ঠিক ভোটের মুখে এসে ভোট দাও আমাকে, আমি পরিবর্তন করলেই সোনার বাংলা বানিয়ে দেবো। সোনার বাংলা যখন বানাবেন, নাম্বার 1 রাজ্য বানাবেন, সব রাজ্যে তো একইভাবে কথা দিয়ে এসেছিলেন, সেখানে কেন বানাননি? মানুষ তো চায়, সব মানুষই চায় ভালো থাকতে। যাই হোক, এই বিষয়ে বলার অনেক কথাই আছে। আর একটা কথা বলি, যারা ভাবেন না যে বিজেপিকে বলেন যে ধর্ম বা হিন্দুত্ববাদী, হিন্দুদের একত্রিত করা, হিন্দুদের সুরক্ষার জন্য বিজেপিকে ভোট দেন বা বিজেপিকে পছন্দ করেন, তার না, ধর্মের জন্য না, ওটা হচ্ছে আপনাদের মুখের কথা। কিন্তু মেইন হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যেহেতু মুসলমানরা ভোট দেয়, তাই আপনারা ওই দলটাকে মেনে নিচ্ছেন না, ওই দলটাকে মুসলমানদের দল বানিয়ে দিয়েছেন। তো আপনারাই তো একটা সময় সিপিএম করতেন, তখনও তো এই মুসলমানরা সিপিএমকে ভোট দিত, তখন কেন তাহলে সিপিএম ত্যাগ করেননি? মূল উদ্দেশ্য তো এই যে তৃণমূলকে যেহেতু মুসলমানরা ভোট দেয়, তাহলে ওটা মুসলমানদের দল, ওই দলকে আমরা ভোট দেব না। তাহলে আপনাদের বিজেপিতে এইখানে যে প্রায় 26% মুসলমান, তাদেরকে আবার ভোটের জন্য আবেদন করেন, তাদেরকে আপনারা দলে টানার চেষ্টা করেন, তাদের ভোট লাগবে বলেন, কোনটা আপনাদের মুখের কথা বিশ্বাস করবে? বিশ্বাসযোগ্যতা আগে অর্জন করতে হবে, বিশ্বাস মানুষের অর্জন করতে হবে। আপনারা সেই জায়গাটাই আপনাদের খামতি। এই কারণেই পশ্চিমবাংলায় এবারও পরিবর্তন হচ্ছে না, হবে না। মিলিয়ে নেবেন 4 তারিখে। জয় হিন্দ, বন্দে মাতারাম। কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।